আচ্ছা দেখো, এখানে প্রথম থেকে আহ, 1 নম্বরে বলছে তড়িৎ আবেশ আবেশ কি, তারপর কোনো ধারকের ধারকত্ব 100 মাইক্রোফ্যারাড বলতে কি বোঝো, এগুলো আশা করি লিখতে পারবা। আমি এই নাম্বার মার্ক করা কোশ্চেনটা বোঝাই দিচ্ছি। সেটা হলো, উদ্দীপকের বর্গক্ষেত্রের চতুর্থ কৌণিক বিন্দুতে বিভব নির্ণয় করো। তো প্রথমে যেটা জানতে হবে আমাদের, যে বিভব এটা আসলে কি জিনিস। আচ্ছা, এটা আগে জেনে নিই যে বিভব কি জিনিস। দেখো, বিভব হচ্ছে মূলত কৃত কাজের পরিমাণ। বিভব হলো মূলত কি, কৃত কাজ। কৃত কাজ এর পরিমাণ, এটাই হলো বিভব। আর বিভব কাকে বলে? ধরো এখানে একটা বড় চার্জ আছে, এটা একটা চার্জ, কিউ চার্জ। তো কিউ চার্জ যদি আমরা এখানে রাখি, তাহলে কি হবে? চার্জ কিন্তু, আধান কিন্তু একে অপরেরকে আকর্ষণ এবং বিকর্ষণ করে। যেমন এই প্লাস চার্জ আর হচ্ছে প্লাস চার্জ পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণ একটা নির্দিষ্ট দূরত্ব রাখলে বিকর্ষণ করবে, তবে এমন না যে অনেক বেশি দূরত্বে। খুব কাছাকাছি দূরত্বে যদি রাখা হয় তাহলে এরা বিকর্ষণ করে। এরপরে যদি একটা নেগেটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জ, বিপরীতধর্মী চার্জ রাখা হয় একটা নির্দিষ্ট দূরত্বে, মানে খুব কাছাকাছি, তখন এটা কি করবে? আকর্ষণ করবে। আকর্ষণ করে। তো এই যে বিকর্ষণ এবং আকর্ষণ, এই দুটা কি এক ধরনের বল। তো তখন এই একটা নির্দিষ্ট দূরত্বে, ধরো এখানে প্লাস কিউ চার্জ আছে, এখানেও চার্জ আছে, এই দুইটা চার্জ এই নির্দিষ্ট দূরত্বে আছে। তো আমি যদি এই চার্জটাকে একটু সরাই দিই, এদের ভিতরে তখন কি হবে? স্মরণ ঘটবে। আর দুইটার ভিতরে কিন্তু বল অবস্থান করতেছে, তাহলে তো এখানে একটা কৃত কাজের পরিমাণ হবে। মানে বিষয়টা আমি বুঝাই দিচ্ছি। এই যে যখন আমরা এখানে কিউ চার্জটা রাখছি, তখন কি হয়? এই এরিয়ার ভিতরে, ধরো এই চার্জের একটা ক্ষমতা আছে যে অন্তত এই এরিয়ার ভিতরে অন্য যে কোনো চার্জ রাখা হলে এই কিউ চার্জটা সেই চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। আর এই বাইরের এরিয়া, এটা অনেক বড় হয়ে যায়, যে কারণে এত দূর পর্যন্ত আসলে বিস্তৃতি থাকে না। তখন এখানে অন্য কোনো চার্জ যদি রাখি আমরা এই গোল বৃত্তের লাইনের বাইরে, সেখানে আর আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে না। তাহলে বিভব, এই কৃত কাজ নির্ণয়ের সূত্র, এটা তোমাদের করতে হবে। সূত্রটা হচ্ছে কি, যে আমরা ধরলাম, এই ধরো আর দূরত্ব, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুর নাম এ, এখানে বিভব কত, তারপর এখানে এই এ বিন্দুতে বিভব কত। কোশ্চেন হচ্ছে এটা, যে এই কিউ চার্জের জন্য যদি এই আর দূরত্বে এই বিন্দুতে বিভব কত, মানে এতটুকু দূরত্ব, এর জন্য বিভব কত। তোমাকে যেটা শিখতে হবে এখানে এই একটা জিনিসই, যে বিভব নির্ণয়ের সূত্রটা কি। বিভব আমি এখানে লিখে দিচ্ছি, নির্ণয়ের সূত্র। বিভব নির্ণয়ের সূত্র হচ্ছে, বিভবকে ভি দ্বারা প্রকাশ করা হয়। প্রথমে হলো 1/4πε0। এরপরে উপরে বসবে কি, চার্জের পরিমাণ। যেমন এই যে এখানে চার্জটা কি, চার্জ হচ্ছে কোন চার্জের দরুন বিভব, এই কিউ চার্জের দরুন বিভব। এখন বলবে যে বিন্দুতে বিভব নির্ণয় করতে, ধরো এ বিন্দুতে বিভব নির্ণয় করতে বলছে, তার মানে এখানে একটা মনে মনে +1 কুলম্ব চার্জ আছে, ঠিক আছে। আর এই কিউ এর মান কত, এটা কি থাকবে? দেওয়া থাকবে, কোশ্চেনে একটা দেওয়া থাকবে, দেওয়া থাকবে। তাহলে আমি আবার একবার ক্লিয়ার করে বলতেছি, দেখো যে বিভবটা কিভাবে নির্ণয় করবা। বিভব নির্ণয় করার জন্য তোমাকে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে, যে একটা বড় আধান দেওয়া থাকবে, যেমন এই কিউ চার্জ দেওয়া আছে, এই কিউ চার্জের দরুন বিভব কত। এরপরে বলবে কিউ চার্জ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে যেই বিন্দুতে বিভব নির্ণয় করতে বলছে, যেমন এ বিন্দুতে বিভব নির্ণয় করতে বলছে, তার মানে এ বিন্দুতে মনে মনে একটা +1 কুলম্ব চার্জ রেখে দেবা। দেওয়ার পরে এই যে এখানে দেখলাম হচ্ছে আমি বি বিন্দু, এই যে ভি এ, এটার মানে কি, যে এখানে আমি একটু বিস্তারিত লিখে দিই। কিউ চার্জের জন্য, কিউ চার্জের জন্য এ বিন্দুতে, এ বিন্দুতে বিভবের মান, বা বিভব লিখতে পারো VA = 1/4πε0। দেখো ওপরে এখানে কি বসবে, এই সবুজ বক্সের ভিতরে, এই যে যেই চার্জের জন্য, এখানে কোন চার্জের জন্য বিভব তৈরি হচ্ছে? কিউ। তাহলে এখানে বসাই দেবো হচ্ছে কিউ, আর এখানে নিচে আসবে দূরত্ব। দূরত্ব কত? আর। এই কিউ চার্জ থেকে এই এ বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে আর। তাহলে এটা হচ্ছে একটা বিষয়। এখন দেখো, এই তথ্যটাই ইউজ করেই, মানে এই কনসেপ্টটা ইউজ করে আমরা এই নাম্বার ম্যাথটা করতে পারবো। এখন নাম্বার ম্যাথে কি বলছে? বলছে যে একটি বর্গক্ষেত্রে 3টি কৌণিক বিন্দুতে
এই একটা চার্জ, এই একটা চার্জ, এই একটা চার্জ, তিনটা চার্জ আধান স্থাপন করা হলো বর্গক্ষেত্রটির প্রতিটির বাহুর দৈর্ঘ্য 1 মিটার। এখন বের করতে বলছে যে বর্গক্ষেত্রের চতুর্থ কৌণিক বিন্দুতে বিভব নির্ণয় করো। আচ্ছা দেখো, প্রথমে আমরা যেটা করব, এটা সলিউশন করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, আগে আমরা একটা বর্গক্ষেত্র আঁকাই নেব। কোশ্চেনটা কি এটা বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, এটা হলো গ নাম্বারের সলিউশন। দেখো এখানে মোটামুটি কৌণিক বিন্দু আছে কয়টা? আচ্ছা, এখানে টোটাল কৌণিক বিন্দু আছে কয়টা? 4টা। একটা হচ্ছে এ, একটা বি, একটা সি আর একটা ডি। তো কোশ্চেন করছে কি যে এখানে এ বিন্দুতে যে আধানের মানটা দেওয়া আছে, এই যে এখানে যে আধানটা স্থাপন করছে এটার মান হচ্ছে +6 × 10⁻⁹, 6 × 10⁻⁹ কুলম। আচ্ছা, তারপর বি বিন্দুতে যে আধানটা স্থাপন করছে সেটা হচ্ছে -12 × 10⁻⁹ কুলম। এরপরে সি বিন্দুতে যে আধানটা স্থাপন করছে সেটা হচ্ছে +14 × 10⁻⁹, তারপর হচ্ছে কুলম। এখন দেখো বিষয়টা সহজ একদম, এখান থেকে খেয়াল করবা। তোমার কাছে জানতে চাইছে কি, কোশ্চেন করছে হচ্ছে উদ্দীপকের বর্গক্ষেত্রের চতুর্থ কৌণিক বিন্দুতে বিভব নির্ণয় করো। তার মানে প্রথম কৌণিক বিন্দু এইটা, এটা একটা কৌণিক বিন্দু, এটা একটা কৌণিক বিন্দু, আর চতুর্থ কৌণিক বিন্দু হচ্ছে এইটা। তার মানে এটা হলো চতুর্থ কৌণিক বিন্দু। তো এখানে আমাদের এখানে যেটা বলছে যে চতুর্থ কৌণিক বিন্দুতে বিভব নির্ণয় করো, এখানে বিভব কত? এই ডি বিন্দুতে বিভব কত? তার মানে ভিডি ইকুয়াল টু হোয়াট? এখন দেখো এই বিন্দুতে বিভব কত, তার মানে যে বিন্দুতে বিভব নির্ণয় করতে বলে সেখানে কত চার্জ থাকে? +1 কুলম চার্জ থাকে। তার মানে এই বিন্দুতে আমাদের +1 কুলম চার্জ আছে, এটাই ধরে নেওয়া হয়। এখন দেখতে হবে এই সি বিন্দুর জন্য বিভবের সূত্রটা অ্যাপ্লাই করব, বি বিন্দুর জন্য বিভবের সূত্র অ্যাপ্লাই করব, এ বিন্দুর জন্য বিভবের সূত্র অ্যাপ্লাই করে দেবো, তাহলেই শেষ। আচ্ছা, এখন যেটা লাগবে আমাদের, দেখো আমি এখন করব কি, একদম সহজ। বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার করে, এটাও 1 মিটার, এই দৈর্ঘ্যটাও 1 মিটার, এই বিসি দৈর্ঘ্যটাও 1 মিটার, এইটাও 1 মিটার। এখন প্রথম করব কি, এ বিন্দুর জন্য, এ বিন্দুর বা এ কৌণিক বিন্দুর জন্য ডি বিন্দুতে বিভব, ডি বিন্দুতে বিভব, এটাকে ভিডি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, না ভিডি না, এটাকে হচ্ছে ভি এ দিবা, যে এ বিন্দুর জন্য বিভব কি হবে এখানে 1/4πε0। ভিডিও দিতে পারো, ভিএও দিতে পারো, কিন্তু ভিডি দিলে সব জায়গাতে সেম হবে, এই কারণে ভিএ দিবা, ভিবি ভিসি। আচ্ছা, বিভবের সূত্র অনুযায়ী প্রথম এই মানটা লিখলাম, এটা হচ্ছে কনস্ট্যান্ট মান 1/4πε0, এটা সবসময় হয়। এরপরে কি করতে হবে যে আমাদের চার্জটা কোনটা, আমরা দেখো প্রথমে এই বিন্দুর জন্য বিভব নির্ণয় করতেছি, এই যে এটা হবে তাহলে বড় কিউ, এই চার্জটা আমাদের লিখতে হবে। তাহলে যে এই বিন্দুতে যে চার্জটা রাখা আছে সেই চার্জটা উপরে এখানে লিখতে হবে। তাহলে সেটা যদি লিখি, এটা কত হবে 6 × 10⁻⁹। এরপরে নিচে হবে কি দূরত্ব, কার দূরত্ব? এ বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব। কেন ডি বিন্দুর দূরত্ব? কারণ ডি বিন্দুতে বিভব নির্ণয় করতে বলছে। তো এই এ আর ডি মধ্যবর্তী দূরত্ব কত? 1 মিটার। তাহলে এখানে বসাই দেবো 1। আচ্ছা, এটা হচ্ছে একটা গেল। এরপর যেটা করব, এই বিন্দুর জন্য বিভব নির্ণয় করা শেষ। আচ্ছা, এটা যেহেতু শেষ তাহলে এটা টিক দিলাম। এরপর হচ্ছে বি বিন্দুর জন্য বিভব কত, এটা নির্ণয় করব। দেখো বি বিন্দুর জন্য বিভব নির্ণয় করার ক্ষেত্রে এই যে এই দূরত্বটা লাগবে, তাহলে আমাদের এই যে দূরত্ব কর্ণ এটা লাগবে। তো এই দূরত্ব কিন্তু নির্ণয় করা যায়। কীভাবে নির্ণয় করবা? দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্যও জানি, এই বাহুর দৈর্ঘ্যও জানি, অতিভুজের দৈর্ঘ্য কত এটা পিথাগোরাস দিয়ে অ্যাপ্লাই করে বের করে নেবা, মানে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। সেই কারণে এই বাহুর দৈর্ঘ্য হবে কত? √2 মিটার। ঠিক আছে, তাহলে এখন দ্বিতীয় বিন্দুর জন্য অর্থাৎ বি বিন্দুর জন্য বিভবটা নির্ণয় করতে হবে। তাহলে বি বিন্দুর জন্য ডি বিন্দুতে বিভব, এটাকে ভিবি দ্বারা প্রকাশ করা হয়। এইটুকু সেম থাকবে যে 1/4πε0, 1/4πε0। এরপরে কিউ ডিভাইডেড বাই আর, কিউ মানে কি চার্জের পরিমাণ,
এখন দেখো বি বিন্দুর ক্ষেত্রে কোন চার্জের পরিমাণ দেবা, এই যে এই চার্জটা, তাহলে -12 ইন্টু 10⁻⁹ কুলুম, এটা বসাও, -12, অবশ্যই এখানে একটা জিনিস যে চিহ্ন সহকারে দিতে হবে, -12 ইন্টু 10⁻⁹ কুলুম, আর নিচে দূরত্ব কত সেটা হচ্ছে √2। এখানে কিন্তু স্কোয়ার দেওয়া যাবে না, তাহলে সূত্রটা আমি তোমাদের আগেই লিখাই দিচ্ছি। সূত্র কোনটা? সূত্র হচ্ছে এই যে এটা হলো সূত্র। এটা বুঝতে পারলে তোমাদের কাজ শেষ। এখন দেখো বুঝতে পারলা যে এই বি বিন্দুর জন্য বিভব কত, এটাও আমরা নির্ণয় করতে পারছি। এখন যদি সি বিন্দুর জন্য বিভব জানতে চাই, সেম জিনিস, তাহলে সি বিন্দুর জন্য বিভব কীভাবে নির্ণয় করব? বিভবের এই যে চার্জ হচ্ছে এটা আর দূরত্ব হচ্ছে 1 মিটার, তাহলে সেম কাজ, যে সি বিন্দুর জন্য ডি বিন্দুতে বিভব, এটাকে ভিসি দিলাম, এইটুকু সেম থাকবে 1/4πε0। এরপরে উপরে বসবে চার্জের পরিমাণ, নিচে বসবে দূরত্ব। তো দূরত্ব তো 1 মিটার, এটা আমাদের জানায়। আর চার্জের পরিমাণ কত? 14 ইন্টু 10⁻⁹ কত? -9 কুলুম। 14 ইন্টু 10⁻⁹ কুলুম। এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, দেখো এখানে চার্জের পরিমাণ যদি প্লাস হয় তাহলে প্লাস দিতে হয় না, কারণ প্লাস থাকে, কিন্তু মাইনাস হলে অবশ্যই দিতে হবে। যেমন এই কাজটা ভুল করবে না, এখানে এই যে দেখো মাইনাস দিয়ে দিছি। এই সবগুলো বিন্দুর বিভবের এই যে এখন আমরা যেটা করতে করতে পারবো, যে বলছে যে ডি বিন্দুতে বিভব কত, তাহলে ডি বিন্দুতে ডি বিন্দুতে মোট বিভব লিখতে পারো। ডি বিন্দুতে মোট বিভব ভি ইকুয়াল টু লিখতে পারো ভি, এই তিনটা বিভবের যোগফল, অর্থাৎ ভি এ প্লাস ভিবি প্লাস ভিসি। এখন এই তিনটা যোগ করে দিয়ে যে মান পাবা সেটাই অ্যান্সার। এখানে বেশ কিছু জিনিসের তোমার মান হচ্ছে মুখস্থ রাখতে হবে। যেমন এই যে অ্যাপসাল, এই পুরোটার মান, অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি এই পুরো অংশের মান একটা আছে, সেটা কি এখানে লিখে দিই। এটা হচ্ছে সূত্র 1/4πε0। এটার মান হলো 9 × 10⁹, তারপরে এককটা এখানে বসাই দেওয়া, বা একক না বসালেও হবে, 9 × 10⁹। এটা হচ্ছে মান। আচ্ছা, এই কোশ্চেনটা আশা করি বুঝতে পারছো। তাহলে আমি আর একবার জাস্ট রিভিশন দিয়ে দিই, বলে দিই কি এটা। প্রথমে এই বিন্দুর জন্য বিভব বের করবা, কোন বিন্দুতে? ডি বিন্দুতে। তার মানে এই বিন্দুর জন্য ডি বিন্দুর বিভব নির্ণয় করবা। এরপরে বি বিন্দুর জন্য ডি বিন্দুর বিভব নির্ণয় করতে হবে। এরপরে সি বিন্দুর জন্য ডি বিন্দুর বিভব নির্ণয় করতে হবে। তিনটা বিভব নির্ণয় করার পরে জাস্ট যোগ করে দিলেই কাজ শেষ। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি আছে দেখি একটু, যে চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে বর্গক্ষেত্রটির কেন্দ্রে বিভব শূন্য হবে। এবার দেখো, এবার বিভব কই নির্ণয় করতে বলছে? কেন্দ্রে বিভব। আগে ছিল কি? চতুর্থ কৌণিক বিন্দুতে বিভব নির্ণয় ছিল, আর এবার আছে কেন্দ্রে বিভব। তার মানে যেখানে বিভব নির্ণয় করতে বলে সেখানে আমরা কি করব? সেখানে +1 কুলম্ব চার্জটা রেখে দেব। তার মানে কেন্দ্রে +1 কুলম্ব চার্জ রাখতে হবে। আচ্ছা, বিষয়টা সহজ, এখানে আমরা করি। ঘ নাম্বার, এই ধরো এটা একটা বর্গক্ষেত্র, ঠিক আছে? এই বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব কত এটাই জানতে চাইছে, মানে কেন্দ্র ধরে নিলাম হচ্ছে এটা, তো এখানে বিভব কত এটা জানতে চাইছে। এখন বর্গক্ষেত্রের স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমরা চার্জগুলো দিয়ে দিব এখানে। আচ্ছা, এ ঘ নাম্বার, তাই না? এটা হলো এ বিন্দু, এটা বি, সি, এটা হচ্ছে ডি। তো এই বিন্দুতে কত চার্জ রাখা আছে? এই বিন্দুতে যে চার্জটা রাখা আছে সেটার মান হলো 6 × 10⁻⁹ কুলম্ব। সি বিন্দুতে আছে -12 × 10⁻⁹ কুলম্ব। সরি, এটা বি বিন্দু। সি বিন্দুতে আছে 14 × 10⁻⁹ কুলম্ব। এখন কথা হলো এই কেন্দ্রে বিভব শূন্য। ঘ নাম্বার কোশ্চেনটা হলো কি, যে চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে বর্গক্ষেত্রটির কেন্দ্রে বিভব শূন্য হবে, তাই না? তাহলে এখন কেন্দ্রে বিভব শূন্য হওয়ার জন্য যেটা করব আমরা, এই তিনটা কৌণিক বিন্দুতেই আধান আছে, তাই তো? তিনটা কৌণিক বিন্দুতেই কিন্তু আধান আছে, কিন্তু ডি বিন্দুতে আধান নাই। এটাই বলছে যে আমরা এইখানে কত চার্জ রাখলে এই কেন্দ্রে বিভবটা শূন্য হবে। তো আমি ধরে নিলাম এখানে আমি কিউ পরিমাণ চার্জ রাখবো, এবং তাতে কেন্দ্রে বিভব, এই বিন্দুতে বিভবটা শূন্য হবে। যেই বিন্দুতে বিভব নির্ণয় করতে বলছে, যেমন
এই বিন্দুতে কি বিভব ভি ইকুয়াল টু কত এটা নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের এখানে +1 কুলম্ব চার্জ ধরে নিতে হবে। এখন একটা জিনিস লাগবে, যেমন আমি এই বিন্দুর জন্য যখন বিভব নির্ণয় করব তখন এই দূরত্বটা লাগবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো যে বিভব এই এই বিন্দুর জন্য যখন বিভব নির্ণয় করব তখন আমাদের এই দূরত্বটা লাগবে। আচ্ছা, কারণ কেন্দ্রে বিভব নির্ণয় করতে বলছে। এরপরে যখন বি বিন্দুতে বিভব নির্ণয় করব, বি বিন্দুর কারণে, বি বিন্দুর চার্জের কারণে এই কেন্দ্রে বিভব কত, তখন এই দূরত্বটা লাগবে। এরপরে এই দূরত্ব লাগবে, এই দূরত্ব লাগবে। তো আগের যে কোশ্চেনটা ছিল ওই কোশ্চেনে আমরা দেখেছিলাম যে এই পুরো লম্বা দূরত্বটা হচ্ছে √2। এই লম্বা দূরত্বটা কত, √2। এই লম্বা দূরত্ব হচ্ছে √2। তাহলে এটার অর্ধেক কি, অর্ধেক হবে √2/2। আচ্ছা, এটা যেহেতু সেন্টার তাই এটাকে ও দিলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি ইকুয়াল টু ও ডি ইকুয়াল √2/2। ঠিক আছে, এটা হচ্ছে দূরত্ব। তারপরে এটাকে লেখা যায় হচ্ছে 1/√2 মিটার। এটা হলো দূরত্ব প্রত্যেকটা। এখন যেটা করব যে এ বিন্দুর জন্য বিভব নির্ণয় করব, বা একটা কাজ করব আমরা। দেখো, এ বিন্দুর জন্য বিভব সেটাকে ভিএ লেখা যায়। ভিএ ইকুয়াল টু 1/4πε0, তারপর হচ্ছে 1/4πε0। এরপর হলো এই দূরত্বটা কত নির্ণয় করছি আমরা, √2/2। আচ্ছা, তাহলে এখানে উপরে দেওয়া হচ্ছে চার্জের পরিমাণটা, সেটা হলো 6 × 10⁻⁹, আর নিচে থাকবে দূরত্ব। দূরত্ব হচ্ছে কত, √2/2। এটা একটা বিষয়। এরপরে একইভাবে বি বিন্দুর জন্য চার্জ কত হবে, বিভব কত হবে, ভিবি ইকুয়াল টু হবে একই জিনিস। মানে দেখো, এই চার্জের কারণে এই ও বিন্দুতে বিভব কত, তাহলে কি লাগবে, এই দূরত্বটা লাগবে না, হ্যাঁ এটা হচ্ছে এই দূরত্বটা লাগবে। তো এই দূরত্ব তো এটা চিনি, আর এই চার্জটা লাগবে মান সহকারে। তাহলে দেখো জাস্ট সেম জিনিস, 1/4πε0। এরপরে দূরত্ব, এখানে চার্জের মানটা বসাতে হবে উপরে, সেটা হলো -12 × 10⁻⁻, কত দেওয়া আছে 9। আর নিচে থাকবে দূরত্ব, দূরত্বটা হলো √2/2। ঠিক আছে, এরপরে সি বিন্দুর জন্য বিভব ভিসি লেখা যাবে 1/4πε0। তারপর হচ্ছে চার্জের পরিমাণটা এখানে দিয়ে দিব, সেটা কত দেওয়া আছে, 14 × 10⁻⁹ কুলম্ব। এরপরে √2/2 সেম জিনিস। এখন জাস্ট লাস্ট যে চার্জ আছে ডি বিন্দুতে, এটার জন্য বিভব কী হবে, 1/4πε0। ওপরে এই চার্জের পরিমাণ কিউ থাকবে, নিচের দূরত্বটা সেম, √2/2। দেখো এখানে কি করছি, জাস্ট এখানে যদি খেয়াল করো যে আমাদের বিভব নির্ণয় করতে বলছে কই, কেন্দ্রে। এবং বিভব কীভাবে নির্ণয় করতে হবে, এই যে চারটা চার্জ আছে এই চারটা চার্জের সাপেক্ষে এই কেন্দ্রের বিভব কত এটা নির্ণয় করতে হবে। তো বিভবের সূত্র আমরা জানতাম, ভি ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q/R। আর স্কোয়ার না কিন্তু, আর মানে দূরত্ব, কতটুকু দূরত্ব। এখন এখানে খেয়াল করো, এই যে চারটা কৌণিক বিন্দুতে যে চার্জগুলো আছে সেই চার্জগুলো আমরা কি দিয়ে দিয়েছি, জাস্ট উপরে দিয়ে দিয়েছি, চার্জগুলো শুধু উপরে দিয়ে দিয়েছি। এখন করব কি, এই সবগুলো বিভব যদি যোগ করি, যোগ করলে কি হবে, বিভবটা কেন্দ্রে শূন্য হতে হবে। এই সবগুলো কিন্তু কেন্দ্রে বিভব, সবগুলো কিন্তু এই বর্গক্ষেত্রের কেন্দ্রে কত বিভব। এবং এটাকে তারপরে ভি এ দ্বারা কেন প্রকাশ করা হলো, কারণ হচ্ছে এ বিন্দুর জন্য কত বিভব, বি বিন্দুর জন্য কত বিভব, সি বিন্দুর জন্য কত বিভব, ডি বিন্দুর জন্য কত বিভব, এই কারণে। তাহলে টোটাল আমরা লিখতে পারি যেখানে কেন্দ্রে যে বিভব সেটাকে আমরা ভিও লিখতে পারি। ভিও ইকুয়াল টু ভিএ প্লাস ভিবি প্লাস ভিসি প্লাস ভিডি। আর এই কেন্দ্রের বিভবটা কত, শূন্য হবে, এটাই আমাদের কাছে জানতে চাইছে। তাহলে দেখো আমাদের এই সব কয়টা যোগ করতে হবে, তাই না, এই সব কয়টা যোগ করতে হবে। তাহলে সবগুলোর ভিতরে যেহেতু এই অংশটা আছে এটা কমন নিতে পারি, তাহলে এটা কমন নিই, 1/4πε0। এরপর বাকিগুলো এখানে লিখে দিব, বাকি মানগুলো এখানে বসাই দিই। আচ্ছা,
শুরুতে থাকবে কি -12 ইন্টু, সরি -12 না, যাতে 6 ইন্টু 10⁻⁹। দেখো এই যে এই অংশটা থেকে এইটুকু থাকবে, তাহলে এটা লিখি 6 ইন্টু 10⁻⁹, দূরত্ব হচ্ছে √2/2, এরপরে প্লাস দ্বিতীয়তে চার্জ আছে হচ্ছে -12 ইন্টু 10 কত -9, আর এখানে √2/2 প্লাস 3 নম্বরে চার্জ আছে কত 14 ইন্টু 10⁻⁹, 14 ইন্টু 10⁻⁹ ডিভাইডেড বাই √2/2, এরপরে প্লাস লাস্টে এখানে দিয়ে দেবো একটা কি। এখন দেখো এই যে এই দুইটা টার্মের গুণফল ইকুয়াল টু 0 লেখা যায়, তার মানে কি এইটুকু আলাদা ইকুয়াল 0, কিন্তু আমরা তো জানি যে এইটুকুর মান 0 না, তার মানে কি এই অংশটার মান 0 হবে। অর্থাৎ বিষয়টা বোঝো, এখানে দুইটা টার্ম গুণ করছে, এই টার্ম আর এই টার্ম দুইটা গুণ করে এখানে 0 আসে। আমরা কি জানি দুইটা সংখ্যা যদি গুণ করা হয় এবং তাদের গুণফল যদি 0 আসে, তাহলে কিন্তু এই দুইটার ভিতরে যে কোনো একটাকে 0 হতেই হবে, না হলে কিন্তু কখনোই 0 আসবে না। তো এর ভিতরে এইটা যেহেতু 0 না, এটার কিন্তু একটা মান আছে কত 9 ইন্টু 10⁹, তার মানে অবশ্যই এটাকে 0 হতে হবে, এটাকে 0 হতে হবে। এটা 0 না হলে তো আর এই পাশে 0 আসতো না। তো এখান থেকে আমরা লিখতে পারি যে 6 ইন্টু 10⁻⁹ ডিভাইডেড বাই, আচ্ছা এখান থেকে তোমরা আরও একটা কাজ করতে পারো, এই পুরো টার্ম ইকুয়াল টু 0 এটা লিখে নাও, একটা লাইন লিখবা, লেখার পরে পরবর্তী লাইন থেকে এই যে এটা নেওয়া যায় কি কমন, এটা কমন নেওয়া যায়। ও এখানে কিউ দিছি, কিউ এর নিচে এই মানটা থাকবে যে √2/2, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1/√2/2 ইন্টু 6 ইন্টু 10⁻⁹, তারপর -12 ইন্টু 10⁻⁹, প্লাস 14 ইন্টু 10⁻⁹, প্লাস কিউ ইকুয়াল টু 0। তার মানে এই পুরো টার্মটা 0 হয়ে যাবে, 0 হবে না, মানে এইটুকু সমান হবে কি 0। তো এইটুকু যদি 0 হয় তাহলে তুমি পরবর্তী লাইনে কি লিখতে পারবা, কারণ এটা যদি ওই পাশে পার করে দাও, এই যে এটা নিচে আছে, ওই পাশে গেলে 0-র সাথে গুণ হবে, গুণ হলে তো 0 হচ্ছে, তার মানে ফাইনালি কি থাকবে এতটুকু ইকুয়াল টু 0। এই কারণে আমি এটা মুছে দিলাম। আচ্ছা এতটুকু ইকুয়াল টু 0, অর্থাৎ কিউ এর মান কি হবে, এখানে হবে কিউ ইকুয়াল টু 0। এইটুকু যদি যোগ করে দিই 6 আর 14, 14 আর 6 হচ্ছে 20, 20 থেকে 12 বাদ দিলে হচ্ছে 8, তার মানে 8 ইন্টু 10⁻⁹, এখানে প্লাস আছে যেহেতু তাই কিউ এর মানটা হবে -8 ইন্টু 10⁻⁹। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো ম্যাথটা। এরপরে হলো কোশ্চেন নাম্বার 1.7। এখানে কি বলছে যে উদ্দীপকের ইঞ্জিনটির দক্ষতা দ্বিগুণ করা সম্ভব কি। তাহলে আমরা প্রথমে দেখব যে ইঞ্জিনের দক্ষতা কত। ইঞ্জিনের দক্ষতা বলতে কিভাবে এটা নির্ণয় করা হয়, যে ইঞ্জিন বলতে আসলে কি বোঝায়। দেখো তাপ ইঞ্জিন, আমরা যে ইঞ্জিনগুলো দেখি গাড়ির, সেগুলো মূলত এরকম একটা পিস্টন থাকে, এই যে গ্যাসের একটা সিলিন্ডার থাকে, সিলিন্ডার, তারপরে উপরে এটা হচ্ছে পিস্টন। তো এটা কিভাবে হয় অ্যানিমেশন ভিডিওতে দেখতে পারবা। মানে এইটা হয় কি, এর ভিতরে থাকে গ্যাস, এর ভিতরে থাকে কি, ভিতরে থাকে হচ্ছে গ্যাস, ভিতরে গ্যাস থাকে। তো এই যে এটা এই পিস্টনটাই আপ ডাউন হয়, আর আমরা দেখি যে মোটরসাইকেলের যে এখান থেকে ফায়ারিং হয়, মানে ব্লাস্ট হয় বা পাওয়ার এক্সস্ট হয়, আগুন একটু পর পরে, মানে কয়েকটা স্ট্রোকস পর, 3টা বা 2টা স্ট্রোকস পর আগুন জ্বালে, যার কারণে এই পিস্টনটা আপ ডাউন করে, অটোমেটিক শক্তিতে আপ ডাউন করে। আর এটা আপ ডাউন করে কি করে, এটা হচ্ছে এখানে একটা চাকা থাকে বা হুইল থাকে, সেটাকে ঘুরায়, সেটাকে ঘুরায়। তো এইভাবেই কিন্তু, এই কারণেই এই জিনিসটার নামটা বলা হচ্ছে ইঞ্জিন। তাহলে ইঞ্জিনের একদম ক্ষুদ্র কাঠনিক, মানে গাঠনিক উপাদান হচ্ছে এটা, এখান থেকে কিন্তু কাজ শুরু। এখন যে বিষয়টা, এক মিনিট।
আচ্ছা, তো এখানে যেটা বলছে যে উদ্দীপকের ইঞ্জিনটির দক্ষতা দ্বিগুণ করা সম্ভব কি বিশ্লেষণ করো। দক্ষতা কিভাবে নির্ণয় করবা? দেখো, এই পিস্টনটা আমরা এইভাবে কল্পনা করতে পারি যে নর্মালি এখানে যদি তাপ দিই, আমরা দেখছি গ্যাসের সিলিন্ডার কি হয়ে যায়, বাস্ট হয়ে যায়, বা ফুটবল যেটাই বলো, বেলুন, এটা যদি রোদে রাখো এটা ফেটে যায়। তা কেন হয়? কারণ হচ্ছে কি, তাপ বেড়ে যাওয়ার ফলে এই অণুগুলো খুব দূরে দূরে, মানে এদের মধ্যবর্তী বিকর্ষণ বল বেড়ে যায়, বিকর্ষণ না আসলে বলতে পারো যে এই যে তাপ দেওয়ার ফলে অণুগুলো এগুলো বেশি জায়গা দখল করে, মানে এই পিস্টনটা উপরের দিকে যাবে। আবার এটাকে যদি চাপ দেয় তাহলে অণুগুলো খুব কাছাকাছি আসবে, অর্থাৎ নিচে হিট দিলে, তাপ দিলে গ্যাসগুলোর প্রসারণ হয়, অর্থাৎ পিস্টনটা উপরে উপরে উঠে যায়, তখন কিন্তু একটা কৃতকাজও হয়। এখানে তাপটা দেওয়া হয় কিভাবে? একটা গরম এই যে প্রকোষ্ঠ থাকে, এটাকে বলা হয় তাপ উৎস, তাপ উৎস। আর একটা ঠান্ডা প্রকোষ্ঠ আছে, এটাকে বলা হয় তাপগ্রাহক, তাপ গ্রাহক গ্রাহক। তো এখানে বিষয় হলো কর্মদক্ষতা নির্ণয়ের ক্ষেত্রে সরাসরি একটা সূত্র ইউজ করবা, এই যে n ইকুয়াল টু 1 মাইনাস, আচ্ছা 1 মাইনাস না দিয়ে এটা পড়া দিতে পারি, দুইটা সূত্র আছে, দুইটা আমি লিখে দিচ্ছি। নিচে হচ্ছে, আচ্ছা এটার নাম দিলাম হচ্ছে তাপ উৎস, যেটা যেহেতু তাপ বেশি এটা, এই জন্য থেকে TH দিতে পারো, মানে হট চেম্বার। আর এটাকে হচ্ছে কুল চেম্বার দিতে পারো, TC। এখন নিচে থাকবে হচ্ছে TH এর মান, আর উপরে থাকবে কি TH মাইনাস TC। তার মানে একটা ইঞ্জিনের কর্মদক্ষতা কিভাবে নির্ণয় করা হয়, এটাকে যদি পরে আমি একটু বিশ্লেষণ করি, তাহলে 1 মাইনাস উপরে থাকবে TC ডিভাইডেড বাই TH। এখন দেখো, এখানে এই হট চেম্বারটা অবশ্যই কিন্তু বড়, এই যে এইচটা বড়, সিটা ছোট, এরকম ভাবে করলে তোমার পরীক্ষায় কখনো উল্টো পাল্টা হবে না। তারপর নিচে যে টেম্পারেচারটা বসবে সেটা বড়, উপরে যে টেম্পারেচারটা বসবে সেটা ছোট। এখন এই TC এবং TH দ্বারা কি বোঝানো হচ্ছে? দেখো, এই পিস্টনটা প্রথমে কি করা হয়, তাপ উৎসের উপরে বসানো হয়। যেমন এই যে এখানে এটা এটা খুব উত্তপ্ত, এটা হচ্ছে কি উত্তপ্ত একটা কাঠের তক্তা বলতে পারো। তাহলে এই উত্তপ্ত জিনিসের উপরে যদি এটা বসানো হয় এখানে, তখন কি করবে, এই যে হিট হিট পাবে না, হিট পায়ে গ্যাসগুলো হচ্ছে প্রসারণ হবে। এরপরে যখন এর ভিতরে অনেক তাপ হয়েছে, এটা যদি এখন একটা ঠান্ডা প্রকোষ্ঠের ভিতর বসানো হয়, তখন কি হবে, এটার থেকে তাপ আবার হচ্ছে এই টিসিতে প্রবেশ করবে, তাপমাত্রা প্রবেশ করবে, তাপ প্রবেশ করবে। তো এই ম্যাথের ক্ষেত্রে একটা এক্সাম্পল সলভ করলে পাবা যে একটি প্রত্যাবর্তী তাপ ইঞ্জিন এত তাপমাত্রার উৎস হতে, যে TH উৎস মানে কি, সেখানে তাপ বেশি, তার মানে এই 273 ডিগ্রি, এটা হচ্ছে TH এর মান দেওয়া আছে, এত তাপশক্তি গ্রহণ করে। আমাদের শুধু তাপমাত্রা লাগবে, এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপগ্রাহকে তাপ বর্জন করে, তার মানে এটা হচ্ছে TL। এই দুইটার মান দেওয়া আছে। এখন দেখো, আমরা কি কর্মদক্ষতা কি লিখতে পারবো, যে কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু 1 মাইনাস, উপরে কি থাকে TC, নিচে থাকে TH, 1 মাইনাস। আর এখানে TH মানে বড়টা, এটার তাপমাত্রা কত দেওয়া আছে, অবশ্যই কেলভিন এককে বসাতে হবে। যেমন এখানে দেওয়া আছে 327 ডিগ্রি সেলসিয়াস, 327, এই 327-এর সাথে 273 যোগ করলে এটা সেলসিয়াস থেকে কেলভিনে পরিণত হলো। আচ্ছা, এরপরে একইভাবে এটা অবশ্যই কেলভিনে পরিণত করতে হবে। কোল্ড, এটার তাপমাত্রা দেওয়া আছে শুধু 27 ডিগ্রি সেলসিয়াস, কেলভিনে পরিবর্তন করার জন্য এর সাথে আরও 273 যোগ করে দেওয়া, তাহলে কত পাওয়া যাবে, এটা পাওয়া যাবে হচ্ছে 300 কেলভিন, এটা পাওয়া যাবে হচ্ছে 500 কেলভিন। তাহলে এখানে হচ্ছে 300 কেলভিন, এখানে হলো 500 কেলভিন, 500 নাকি 600, 600 তো, সরি। আচ্ছা, এটা হচ্ছে 600 কেলভিন, এটা হলো 600 কেলভিন, ভুল কই হলো, 3 আর 2 5, 5 আর হচ্ছে 6, ঠিকই তো আছে 6। আচ্ছা, তাহলে নিচে যদি লিখি হচ্ছে 600 কেলভিন, উপরে এখানে কত থাকবে, 600 মাইনাস 300, টোটাল উপরে থাকবে 300, আর নিচে আছে 600 কেলভিন। তার মানে হচ্ছে এটা লেখা যায় হলো হাফ, কেলভিন কেলভিন কাটা যাবে, এখানে হচ্ছে হাফ। হাফ এটাকে যদি পার্সেন্টেজে প্রকাশ করতে চাই, তাহলে আগে 100 দিয়ে গুণ দিতে হবে, তারপরে এই যে পার্সেন্টেজটা বসাই দিতে হবে। তার মানে এটা হচ্ছে 50%
কর্মদক্ষতা, ঠিক আছে, এটা হলো কর্মদক্ষতা কত পার্সেন্ট, 50%। এখন দেখো একটা কোশ্চেন করছে এখানে যে কর্মদক্ষতা দ্বিগুণ করা যায় কিভাবে, তাহলে কর্মদক্ষতা এটাকে যদি 2 দ্বারা গুণ করি 50%কে, তাহলে এটা কত হচ্ছে 100%। কিন্তু আসলে প্রকৃতিতে 100% কর্মদক্ষতা কখনোই সম্ভব নয়। আচ্ছা বলো তো 100% কর্মদক্ষতা হতে গেলে কি হবে, কি হওয়া লাগবে? আচ্ছা এটা খাতায় লিখতে পারবা এভাবে, যে দেখো এই পিস্টনটার এটা হচ্ছে তাপ উৎস, তাপ উৎস। আচ্ছা আর এপাশে তাপ গ্রাহক দিলাম, তাপ গ্রাহক, ঠিক আছে, তাপ উৎস আর তাপ গ্রাহক দিলাম। তো এখন যে বিষয়, তো এই তাপ উৎসের তাপমাত্রাকে টিএইচ বলা হয়, আর এটাকে টি কুল বা টি এর লো দিতে পারো। আচ্ছা যেহেতু সি দিয়ে দিছো তাহলে সি দাও, টি সি। একইভাবে এটাকে কিউএইচ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে কিউএল দ্বারা প্রকাশ করা হয়। টিএইচটা কি, এটা হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা, আর এটা হচ্ছে তাপের পরিমাণ। তাপ আর তাপমাত্রা কিন্তু এক না। যেমন তুমি হচ্ছে পানি আছে না, পানি, পানির ভিতরে 100 ডিগ্রি মানে হচ্ছে একদম ফুটন্ত পানির ভিতরে যদি হাত দাও, তাহলে তোমার এই যে গরমটা অনুভূত হবে, এটা কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা বোঝা যায়। আবার তাপটা হচ্ছে কি তাপের পরিমাণ, যেমন ধরো যে তোমার কাছে 100 ডিগ্রি সেলসিয়াস মানে বড় একটা বালতিতে পানি থাকে এবং পানিগুলো একদমই ফুটানো হয়, ওই ফুটানো পানির ভিতরে হাত দিলেও হাত যে পরিমাণ পুড়ে যাবে, যদি ছোট্ট 1 গ্লাস পানি, সেটাও যদি ফুটন্ত পানি হয় তার ভিতরে হাত দিলে 1 গ্লাস পানি পুড়ে যাবে, মানে হাত যদি দাও ঠিক একই পরিমাণ ব্যথাটাই পাওয়া যাবে। কিন্তু দুইটা পানিতে কিন্তু তাপ সমান নাই, দুইটার তাপমাত্রা সমান, দুইটা 100 ডিগ্রি সেলসিয়াসের, কিন্তু যেটা বড় বালতি সেখানে পানি বেশি আছে, সেখানে এখানে তাপমাত্রা মানে তাপের পরিমাণটাও বেশি, আর ছোট গ্লাসে এটা তাপের পরিমাণ কম, কিন্তু তাপমাত্রা দুটাতেই সেম। আচ্ছা এখন হচ্ছে এখানে যে কোশ্চেনটা করছে যে ইঞ্জিনের কর্মদক্ষতা 100% হবে কিনা, না ইঞ্জিনের কর্মদক্ষতা আসলে কখনোই 100% হওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়, এই যে কর্মদক্ষতা ইকুয়াল টু আমরা কি জানি 1 মাইনাস টি সি ডিভাইডেড বাই টিএস। দেখো এখানে একটা জিনিসই বলবে যে কর্মদক্ষতা যদি 100% হতে হয় তাহলে এই টিসি, টিসি মানে কি, এই যে টিসি এর তাপমাত্রা 0 ডিগ্রি কেলভিন হতে হবে, সরি 0 কেলভিন হতে হবে। কিন্তু এই 0 কেলভিন আসলে কখনোই সম্ভব নয়, কারণ এই ইঞ্জিনটা যখন তুমি এর উপরে রাখবা তখন এখান থেকে সে হিট নেবে, এই সিলিন্ডারটা হিট নেবে। প্রথমে আমি বলি, প্রথমে ইঞ্জিনটাকে এই পিস্টনটাকে এই তাপ উৎসের উপরে বসানো হয়, বসালে কি হয়, এই তাপ উৎস থেকে তাপ ভিতরে নিয়ে নেয় এবং এ নিজে উত্তপ্ত হয়, 0 ডিগ্রি কেলভিনের থেকেও উত্তপ্ত হবে। এরপরে এই উত্তপ্ত জিনিসটাকে যদি এখানে বসানো হয় তাহলে কিন্তু অবশ্যই এই টিসি যেহেতু ঠান্ডা, এই এই যে এই তক্তা যেহেতু ঠান্ডা, তাহলে এই কিন্তু তাপ আরও পিস্টন থেকে নিয়ে নেবে, এই গ্যাস সিলিন্ডার থেকে নিয়ে নেবে। তার মানে এই টিসি এর মান এটা কিন্তু জিরো না, এটা কিন্তু জিরো কখনোই হচ্ছে না। সুতরাং আমাদের এই কর্মদক্ষতা কখনোই 100% বানানো সম্ভব না। পরবর্তী কোশ্চেন কি আছে দেখি। উদ্দীপকে আছে এনট্রপি কত, 1.11। প্রথম ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো। কোশ্চেনটা গেল কই, কই আচ্ছা দেখো এনট্রপির পরিবর্তন কি জিনিসটা হলো, যে এখানে কোশ্চেন যে কোনটা, গ নাকি ঘ, ঘ নাম্বার না, ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ক্ষেত্রে এনট্রপিক পরিবর্তন বিষয়ে গাণিতিক বিশ্লেষণ করো। আচ্ছা এখানে উদ্দীপকের কোন ক্ষেত্রে এনট্রপিক পরিবর্তন বেশি হবে বিশ্লেষণ করো। 3 কেজি, এটা হচ্ছে একটা সিস্টেম, বরফ, এটা হলো পানি, এটা হলো পানি, তাই না?
তার মানে পানি থেকে পানি, আর একটা হচ্ছে বরফ থেকে পানি। তো এখানে অবশ্যই এনট্রপির পরিবর্তন হবে। এখানে দেখো দুইটা পরিবর্তন হয়েছে, এক বরফের থেকে পানি হয়েছে, কত ডিগ্রি পানি, 0 ডিগ্রি সেলসিয়াসের পানি। আর একটা পরিবর্তন হয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াসের পানির থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হয়েছে। প্রথমে আবার খেয়াল করো, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হয়েছে। এই যে বরফ থেকে পানি, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি, পরে কি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে গেছে, অর্থাৎ পানি থেকে পানি হয়েছে, কিন্তু পানির তাপমাত্রা বাড়াই গেছে। এখানে এনট্রপির পরিবর্তন কত বেশি কোথায় হবে এটা বিশ্লেষণ করতে বলছে। তো এনট্রপির পরিবর্তন এখানে বেশি হবে হচ্ছে এই বরফ থেকে পানিতে, বরফ থেকে পানি না, না না বরফ থেকে পানি না, এটা হলো পানি থেকে পানিতেই মনে হয় হবে, হ্যাঁ পানি থেকে পানিতে হবে। আচ্ছা, এটা কেমনে বের করবা, এই কই থেকে কোনটা হবে এটা বোঝার উপায় নাই, দুইটাই আসলে সূত্র দিয়ে বের করতে হয়। এখান থেকে এই পর্যন্ত পুরোটা ক্যালকুলেশন করতে হবে, এখান থেকে এই পর্যন্ত পুরোটা ক্যালকুলেশন করতে হবে, করে এটা বের করতে হবে। তো যেহেতু এখানে বলছে যে উদ্দীপকের যে ক্ষেত্রে এনট্রপি পরিবর্তনটা বেশি হবে সেটা বিশ্লেষণ করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, এনট্রপির সূত্রটা এখানে লিখে নিই। যে এনট্রপিকে ডেল্টা এস দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে ঘ নাম্বার। এই সূত্রটা আমি লিখে দিচ্ছি, তাহলে ম্যাপটা বুঝতে পারবা। সেটা হলো, প্রথমে সিস্টেমটা কি, বরফ থেকে পানি, এরপরে পানি থেকে কিন্তু পানি হয়েছে, এইটুকু তোমাকে খেয়াল রাখতে হবে। দেখো, পানি থেকে পানি পরিবর্তনের সিস্টেমটা কি, এটা হলো যে পরিমাণ পানি থাকবে তার ভর, তারপর হচ্ছে পানির আপেক্ষিক তাপ, সেটা হচ্ছে এস, 4200 জুল/কেজি হবে। এরপরে লগ T2/T1, মানে কি, এই চূড়ান্ত তাপমাত্রা থেকে এই T1টা ভাগ করে দিবা। এইটুকু মান যদি বসাও, এখানে টিটা অবশ্যই হচ্ছে কেলভিন এককে, তার মানে এখানে T2 বলতে এই যে এই তাপমাত্রাটা, এটা কত হবে, 273 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। আর T1 এটার মান কত হবে, 273 কেলভিন, এটা এত কেলভিন। এই মানটা জাস্ট বসা দিলেই হলো, ক্যালকুলেটার সাহায্যে এই লগ ফাংশনের মানটা বের করে নিল। প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে অপেক্ষা এনট্রপির পরিবর্তন এত বেশি হবে। প্রথম ক্ষেত্রে এনট্রপি এটা মনে হয় আমরা আগেই বের করছি, তাই না? আর প্রথম বরফ থেকে পানি, এটার এনট্রপি কত হবে, এই এনট্রপির সূত্র হলো, আচ্ছা দেখো এখানে যখন তাপমাত্রা দুইটা আলাদা, এটা মনে রাখার উপায় হচ্ছে যে T2/T1, তখন টিটা এইভাবে আসে। আর দেখো এর আগের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা দুইটা সেম। তো এই ক্ষেত্রে সূত্র হলো, এটা কয় নাম্বার, গ নাম্বার, যে প্রথম ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো। প্রথম ক্ষেত্রে কি আছে এখানে, বরফ থেকে পানিতে পরিণত হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস, এনট্রপি পরিবর্তনকে ΔS1 দিলাম। এই ডেল্টা এস এর মান হচ্ছে এভাবে নির্ণয় করবা, সূত্রটা হলো dQ/T, অর্থাৎ কত তাপমাত্রায় তাপের পরিবর্তন, মানে একটা নির্দিষ্ট কোনো একটা জিনিসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধিতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাই কিন্তু তার এই যে এনট্রপির পরিবর্তন বলতে পারো। মানে এটা মূলত হচ্ছে এনট্রপি মানে হলো বিশৃঙ্খলার পরিমাণ, সংজ্ঞা আসে না, শুধু ম্যাথটা করে দিতে হবে। সূত্র হচ্ছে, প্রথমে বসবে এম, তারপর হচ্ছে এখানে এলভি আর এলএস দুইটা জিনিস আছে, আর নিচে থাকবে হচ্ছে টি এর মান। এখন দেখো কোশ্চেন করতে হলো যে এলভি জিনিসটা কি ভাইয়া, এলভি হচ্ছে এই যে বরফ থেকে পানিতে পরিণত হওয়ার ক্ষেত্রে পানির আপেক্ষিক তাপ কত, সেটা হচ্ছে এটা। আবার যদি এরকম দিত, পানি থেকে বাষ্পে পরিণত হওয়ার আপেক্ষিক তাপ, সেটাকে দেওয়া হয় হচ্ছে এলএস দ্বারা প্রকাশ করা হয়, এলএফ। তো এই এলভির মানটা তোমাকে মুখস্থ করতে হবে। আর এম তো হচ্ছে কত কেজি পানি, এটা তো তুমি গ নম্বর, মানে গ নম্বরে করছো, গ নম্বরে যেহেতু সমস্যা নাই তাহলে এটা আর আলাদা করে বললাম না। এই এলভি এর মানটা এখানে দিতে হবে, সেটা হচ্ছে 3.36। আর যদি কোনোভাবে পরীক্ষায় এটা আসতো যে পানি থেকে বাষ্প, তখন কত হতো, ওটা 5.9 বা 5.66 × 10⁻⁵ হতো। আচ্ছা ওটা পরে হিসেব, এটা লাগবে না।
তার উদ্দীপকের কোন ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন বেশি, দুইটা এনট্রপি নির্ণয় করার পর বিয়োগ করে দেখাই দিবা অথবা ভাগ করে দেখাই দিলেও হবে, যেটা বেশি সেটা। উদ্দীপকের এবার হচ্ছে 1.8 নম্বর, যে এটা তো করা হয়েছে, এটা কত 1.8, এটা কি করা হয়েছে? আচ্ছা, ঘ নাম্বারটা সমস্যা এখানে, তাই না? যে বর্ণিত ইঞ্জিন একটি আদর্শ ইঞ্জিনের ধারণা মাত্র, বাস্তবে এরূপ সম্ভব হয়নি, উদ্দীপকের আলোক বিশ্লেষণ করো। আচ্ছা, এটা আর কিছুই না, এটা তুমি বাংলা ভাষাতে লিখে দিলে হবে। অর্থাৎ আমরা এখানে উপরে যেটা বলছি সেটা হচ্ছে কার্নো ইঞ্জিনের কথা। কার্নো ইঞ্জিন, এখানে একটা লাইনই গুরুত্বপূর্ণ, যে কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা এটা 100% ধরে নেওয়া হয়, কিন্তু আসলে এটা কখনোই সম্ভব না। একটু আগে যে বললাম যে 100% কেন সম্ভব না, কারণ এই যে এই সূত্রটাও যদি লিখে দাও তুমি, ওখানে যা আছে তা লিখতে হবে না, 1 মাইনাস উপরে থাকে টিসি ডিভাইডেড বাই টিএস। এখানে এই টিসি এর মান কখনো জিরো হয় না, নট ইকুয়াল টু জিরো। এই কারণে কিন্তু কর্মদক্ষতা 100%ও হয় না। তাহলে বর্ণিত ইঞ্জিন একটি ধারণা, আমরা যে কার্নো ইঞ্জিনের কথা বলি এরকম বাস্তবে কোনো ইঞ্জিন নাই, এটা আসলে আমাদের হচ্ছে কল্পনার একটা ইঞ্জিন বা একটা মডেল, এটা বাস্তবে নাই এরকম। বাস্তবে থাকলে তখন তাহলে কখনো জ্বালানি লাগতো না, জ্বালানি ছাড়াই ইঞ্জিন চলতো। আচ্ছা, এরপরে হলো কোশ্চেন আছে কি, সমচাপ প্রক্রিয়া কি ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করা হয়? আচ্ছা, এটাও তো করা হয়েছে। এটা কয় নাম্বার? 1.4। 1.4 হচ্ছে ঘ নাম্বারটা। আচ্ছা, ঘ নাম্বার এটা বলছে কি, ঘ নাম্বারটা একটু সংক্ষেপে বলে দিই। উদ্দীপকের আলোকে দেখা যায় অভ্যন্তরীণ শক্তি স্থির থাকলে মোলার আপেক্ষিক তাপ এবং তাপমাত্রা গুণফলের সমান। তো তাপমাত্রা বৃদ্ধির গুণফলের সমান। মোলার আপেক্ষিক তাপ এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? সিপি এবং সিভি দ্বারা। মোলার আপেক্ষিক তাপ এটাকে সিপি এবং সিভি দুটা দ্বারাই প্রকাশ করা হয়। পি দ্বারা কি বোঝায়? স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর ভি এর সিভি দ্বারা বোঝায় হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এখন যেটা বলছে যে উদ্দীপকের আলোকে দেখা যায় অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি বা স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। দেখো এটা কি জিনিস হয়, যদি এরকম একটা গ্যাসের সিলিন্ডার থাকে, গ্যাসের যদি সিলিন্ডার থাকে, এটা একটু বুঝতে পারবা। দেখো তো এর ভিতরে আছে হচ্ছে গ্যাস, এর ভিতরে কি আছে? গ্যাস আছে। এখন বাহির থেকে তুমি যদি এটাকে তাপ দাও, গ্যাসের এই যেগুলো হচ্ছে অণু, এগুলো হচ্ছে গ্যাসের অণু, ভিতরে অণু আছে, ঠিক আছে? তুমি যদি বাইরে থেকে এই যে এখানে যদি হিট দিয়ে দাও বা তাপ তাপ দিয়ে দাও, এখান থেকে যদি হিট দেওয়া হয়, ধরলাম আমি এখান থেকে একটা তাপ দিলাম ডি কিউ পরিমাণ, ডি কিউ পরিমাণ যদি আমি তাপ দিই, তাহলে আমি আমি কি বলছিলাম যে গ্যাসের এই অংশগুলো উত্তপ্ত হবে, আর উত্তপ্ত হয়ে এরা বেশি জায়গা দখল করতে চাইবে, তখন এই সিলিন্ডারটা উপরে উঠে যাবে, চাপ সৃষ্টি হবে, ফলে সিলিন্ডারটা উপরে উঠে গেল। ধরো এখান থেকে এই পজিশনে সিলিন্ডারের এই পিস্টনটা, সিলিন্ডার না, এই যে পিস্টনটা আছে এটা উপরে উঠে যাবে, দাঁড়া, এই পিস্টনটা উপরে উঠে যাবে, কি পিস্টনটা উপরে উঠে যাবে। তাহলে দেখো আয়তনের কিন্তু একটু পরিবর্তন হলো, আগে সিলিন্ডারের আয়তন ছিল ভি, এখন যে পরিবর্তনটা হচ্ছে এইটুকু পরিবর্তনটাকে আমরা বললাম হচ্ছে ডিভি, এটা হচ্ছে আয়তন পরিবর্তন হচ্ছে। তাহলে মূলত কি হয়, আমরা যখন এখানে তাপ দিলাম, ডিকিউ পরিমাণ তাপ দিলাম, সেই তাপ এই যে গ্যাসগুলো আছে এই আয়তন বেশি করতে কাজে লাগাই, মানে এখানে একটা আয়তন বেশি হয়েছে, তার মানে এই আয়তনটা কি, আসলে আয়তনটাই হচ্ছে কৃতকাজ। তাহলে এই যে অংশটা এটাই কিন্তু কৃতকাজ, এই কৃতকাজকে ডি ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, এবং ডি ডাব্লিউ সমান সমান পি ইন্টু ডিভি লেখা হয়, গ্যাসের চাপ এবং আয়তনের পরিবর্তন লেখা হয়। আচ্ছা, এটা একটা বিষয়। আর হলো এই গ্যাসের অভ্যন্তরীণ শক্তিও কিছুটা বেড়ে যায়, যাতে যেটাকে বলা হয় ডিইউ। তার মানে সবগুলো যদি একসাথে লেখো, যে কোনো একটা গ্যাস সিলিন্ডারকে তুমি যদি তাপ দাও, তা এই ডিকিউ পরিমাণ তাপ যদি দাও, তবে এই তাপটা দুই ভাগে ভাগ হয়, একটা হচ্ছে ডিইউ প্লাস আর একটা হচ্ছে ডিডাব্লিউ। মানে একটা গ্যাসের সিলিন্ডার বৃদ্ধি করে, সিলিন্ডারের আয়তন বৃদ্ধি করে, অর্থাৎ কাজ হয় সেখানে ডিডাব্লিউ পরিমাণ, আর এই যে অণুগুলো এরা নিজেরা বেশি উত্তপ্ত হয়, মানে নিজেরা শক্তি গ্রহণ করে, এই জন্য লিখছে ডিইউ। এই দুইটা তাপ হবে ডিকিউ এর সমান। আচ্ছা, এখন এখান থেকে প্রমাণের জন্য যেটা করতে হবে তোমার,
এখান থেকে তুমি এই ডি ইউটাকে মানটা নিয়ে নিবা এখানে, তাহলে ডি ইউ ইকুয়াল টু কি লেখা যাবে, ডি কিউ মাইনাস ডি ডব্লিউ। আচ্ছা, ডি ইউ ইকুয়াল টু ডি কিউ। এখন দেখো যে ডি ডাব্লিউ সমান কি লেখা যায়, ডি ডাব্লিউ সমান লেখা যায় হচ্ছে পি ইন্টু ডিভি। কিন্তু কোশ্চেনে যেটা বলছে, কোশ্চেনে কি বলছে খেয়াল করো, যদি কোশ্চেনটা এখানে পড়ি যে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি স্থির আয়তনে, এখানে লিখে দিচ্ছে এই যে স্থির আয়তনে। স্থির আয়তন মানে কি, আয়তনটা সমান থাকবে, অর্থাৎ এই যে গ্যাসটা আছে এই গ্যাসের আয়তন সমান থাকবে। এই যে আমরা যেটা লিখছি ডিভি, এই এত দূর পিস্টন উঠবে না, আয়তন যদি সমান থাকে তখন কি পিস্টন উপরে ওঠে, পিস্টন উপরে ওঠে না, পিস্টন উপরে না উঠলে তাহলে তো কৃতকাজ শূন্য, অর্থাৎ ডি ডাব্লিউ ইকুয়াল টু কৃতকাজ শূন্য। কেন শূন্য, কারণ বলছে কি দেখো, বলছে হচ্ছে এই যে আয়তন ভি এটা হচ্ছে কনস্ট্যান্ট মানে ধ্রুব, এটা পরিবর্তন হবে না। তো আয়তন যদি পরিবর্তন না হয় তাহলে এই যে ডিভি আয়তন পরিবর্তন হবে না, তার মানে কি এই ডিভি দ্বারা আয়তনের পরিবর্তন বোঝায়, ডিভি ইকুয়াল টু জিরো, তাহলে পি ইন্টু জিরো মানে ইকুয়াল টু জিরো। তাহলে ফাইনাল বুঝতে পারলাম যে এখানে কৃতকাজের পরিমাণটা জিরো আসে। এখানে লিখতে পারি আমরা যে ডি ইউ ইকুয়াল টু ডি কিউ মাইনাস জিরো, অতএব ডি ইউ ইকুয়াল টু ডি ডাব্লিউ, ডি কিউ সরি ডি ইউ ইকুয়াল টু ডি কিউ। এখন এখানে আমাদের যেটা বুঝতে হবে যে মোলার আপেক্ষিক তাপ সিভি স্থির আয়তনে, মোলার আপেক্ষিক তাপ সিভি যদি হয়, এই সিভি এর সূত্র হচ্ছে ডি কিউ, যে পরিমাণ তাপ দেওয়া হয় সেটা ডিভাইডেড বাই এম হচ্ছে গ্যাসের ভর, আর ডিটি হলো তাপমাত্রার পরিবর্তন। এখান থেকে আমাদের ডি কিউটাকে এক পাশে নিতে হবে, ডি কিউ ইকুয়াল টু সিভি ইন্টু এম ইন্টু ডিটি। এখন দেখো ডি কিউ ইকুয়াল টু লিখতে পারি কি ডিইউ, তাহলে ডিইউ ইকুয়াল টু এম ইন্টু সিভি ইন্টু ডিটি। এখন যদি এখানে শুধু এম এর মান 1 কেজি ধরে নিবা, আর হলো ডিটি এর মান 1 কেলভিন ধরে নিব, যে 1 কেলভিন তাপমাত্রা বেরোতে, কারণ এটাই হচ্ছে মোলার এই সিভি এর সংজ্ঞার ক্ষেত্রে লাগে, 1 কেজি ভরের উপরে এক কেলভিন তাপমাত্রা বাড়াতে কি পরিমাণ তাপের প্রয়োজন, সেটাই হচ্ছে সিভি। এখান থেকে ডিইউ ইকুয়াল টু কি লেখা যায়, ডিইউ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে ডিটি ইন্টু সরি ডিইউ ইকুয়াল টু সিভি, সিভি ইন্টু ডিটি, সরি ডিটি এর মান 1 কেলভিন না নিলেও হবে, এর মান যা ইচ্ছে তাই হতে পারে। এই যে এটা হচ্ছে প্রমাণ। এখানে যে জিনিসটা বোঝার সেটা হচ্ছে এইটুকু অংশ, এইটুকু যদি বুঝতে পারো তাহলে হবে। আর এটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপের সূত্র, এই সূত্রটা পড়লে বুঝতে পারবা।